যেমন এই যে রাজনীতির মধ্যে যেমন সিন্ডিকেট চলে, আমাদের মিডিয়ার মধ্যেও এরকম সিন্ডিকেট চলে। যার পেমেন্ট খাম দিয়ে দিয়েছে, আমি খাম হয়তো বা দেখা যাচ্ছে চেকও করি নাই, বাসে চলে আসছি, এসে চেকটা খুলে দেখি যে আমার যে পেমেন্ট দেওয়ার কথা ছিল সে পেমেন্ট দেয় নাই, কম দিয়েছে। মডেল যখন ভালো কাজ করে, একজন আর্টিস্ট যখন ভালো কাজ করে, তখন তার কাজ তারা ভালো চোখে দেখে না, হিংসা করে। আমি যখন মিডিয়াতে কাজ শুরু করলাম, তখন আমি দেখলাম যে এই জায়গাটা অনেক সিন্ডিকেট চলে। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই খুবই ভালো আছেন। আর সেই ভালোটাকে আরও বৃদ্ধি করার জন্য আমাদের সাথে আজকে আছে ভাবনা আপু। আপু কেমন আছেন? খুব ভালো আছি। কেমন যাচ্ছে দিনকাল? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। ছোট্ট করে আপনার বর্তমান কার্যক্রম এবং আপনার পরিচয়টা একটু সুন্দর করে আমার দর্শকদের একটু। আচ্ছা, আমি মডেল আহসান ভাবনা, মডেল এবং অ্যাক্ট্রেস। আমার কাজকর্ম কেমন যাচ্ছে নাকি বললাম? হ্যাঁ, ভালোই যাচ্ছে। এখন আসলে আমি কাজ কমিয়ে দিয়েছি আগের থেকে অনেকটাই। এখন যতটুকু করছি বুঝে শুনে যতটুকু ভালো লাগছে ততটুকু কাজই করা হচ্ছে। কাজী শুভর সাথে একটি ভিডিও আপনার খুব ভাইরাল হয়েছিল, এবং ভাইরাল বলতে মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। আর যেটাই জনপ্রিয় হয়ে ওঠে সেটাই আসলে ভাইরাল বলে আমরা আখ্যা দিই। তো সেই জায়গা থেকে ওর পরে আর কি কাজগুলো করেছেন, এবং ওই গানটা নিয়ে আসলে মানুষের মাঝে যে আনন্দ বা তাদের কাছে যে গ্রহণযোগ্যতা পেয়েছে, তখন আসলে আপনার ভাবনাটা কেমন ছিল? ভাবনা কেমন ছিল? অনেক ভালো ছিল। যদিও আমার প্রথম কাজ ছিল আরিফিন রুমির একটা সং ছিল, মানে না মন মানে না তুমি ছাড়া কিছু বোঝে না। এটা হচ্ছে আমার প্রথম সং করা ছিল। ওটার পরেই হচ্ছে তারপর আমি আরিফিন রুমির আরেকটা সং করেছিলাম, মন ছুঁয়ে দেখো। দেন এই গানটার পরে যখন আমি আদরে আদরে কাজী শুভ ভাইয়ের গানটা করি, আদরে আদরে অন্তরে অন্তরে, এই গানটা করার পরে খুব ভাইরালি, এটা ভাইয়া যেটা বলছিল যে ভাইরাল হয়ে গিয়েছিল। সবার যে ভালোবাসা, সবার মুখে মুখে যে আমার কাজের প্রশংসা শুনেছি, তখন থেকে আসলে আগ্রহটা আমার আরও বেশি হয়েছে যে না, দর্শকের ভালোবাসা পেয়েছি, দর্শকের উৎস পেয়েছি। তারপর থেকে অনেকগুলো কাজই করা হয়েছে, মাশাআল্লাহ অনেক কাজ করেছি। ওটা যখন ভাইরাল হয়েছে, তখন যখন বাইরে বের হতেন, তখন মানুষের কাছে আসলে আপনার গ্রহণযোগ্যতা কেমন ছিল? অ্যাকচুয়ালি কি বলবো, তখন দেখা যাচ্ছে বাইরের খুবই ভালো রেসপন্স পেয়েছি। সবাই খুব বলেছে আপু আপনাকে খুব ভালো লেগেছে, আপনার কাজ খুব, আমরা বিগ ফ্যান। এবং এই গানটা আসলে অনেক সুন্দর একটা গান, সবার মুখে মুখে গানটা শুনতাম। ইভেন আমি যখন বাইরে যেতাম দেখা যাচ্ছে পিছন থেকে আওয়াজ করছিল আদরে আদরে অন্তরে অন্তরে, গানটার লাইনটা বলছিল। আমি আবার ঘুরে দেখছিলাম, আবার দেখা যাচ্ছে দৌড়ে এসে আপু খুব ভালো লাগে এরকম। হ্যাঁ, ভালো লেগেছে। আগে ছিল অটোগ্রাফ, এখন তখন হয়ে গিয়েছিল ফটোগ্রাফ। হ্যাঁ, আসলে আপনার হচ্ছে নিজের কাজ যখন নিজে দেখি বা যখন দেখি নিজের কাজের প্রশংসা, তখন আসলে সবারই অনেক ভালো লাগে। আমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আমরাও চাই যে সকলের মাঝেই আসলে কাজের মধ্যে দিয়ে সকলের হৃদয় পৌঁছাবেন, সেটাই। এর পরবর্তীতে আর কি কাজের মধ্যে দিয়ে বা কি কাজ সামনে আছে? এখন ওটার পর থেকে আসলে আমি কয়েকটা নাটকে কাজ করেছি, টেলিফিল্মের কাজ করি। আমার টেলিফিল্ম আছে, আনাড়ি মাছরাঙ্গা টিভিতে দিলে চলে আসবে। কয়েকটা কাজ করেছি, বাট আমার কাছে মনে হয়েছে আমি অ্যাক্টিংয়ে কমফোর্টেবল না। আমি হচ্ছে মডেলিং সেক্টরে খুব কমফোর্টেবল। যেমন হচ্ছে আমি র্যাম্প শো, ফটোশ্যুট, টিভিসি, ওভিসি, তারপরে আপনার হচ্ছে বিজ্ঞাপন, এগুলো আমি খুব এনজয় করি এই কাজগুলো। এখন ঠিক সময়টা কেমন যাচ্ছে পরিবার বা নিজের জীবনকে নিয়ে? আমার আগেও খুব ভালো গিয়েছে এবং এখন অনেক ভালো যাচ্ছে। বিশেষ করে যে আমার একটা ছোট বেবি হয়েছে, ওর বয়স 2.5 বছর। ওকে পাওয়ার পরে আমি সব ভুলে গিয়েছি। আমি আর যে একটা জগৎ ছিল, সে জগৎটাই আমি ভুলে গিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এটা অন্যরকম একটা শান্তি। দুঃখ কষ্ট যতই থাকুক, যখন বেবিটার দিকে তাকাই, ওর মুখের হাসি দেখি বা ওর মুখে যখন মাম্মা শুনি, তখন আমার অনেক শান্তি লাগে, খুব ভালো লাগে। মডেলদের জীবন আসলে কেমন হয়? তারা সবসময় তাদেরকে ফলো করে, সকলে টিভি স্ক্রিনে দেখে। তো সেই জায়গা থেকে আসলে আপনার কাছে জানতে চাচ্ছি যে মডেলদের জীবন বা তাদের লাইফস্টাইল কেমন হয়? আসলে মডেলদের জীবন আর সাধারণ মেয়েদের জীবন অনেকটা ডিস্টেন্স আছে। যেমন মডেলরা সবসময় চায় বিনোদন জগতে বিনোদন হয়ে থাকতে, এবং তারা ওইভাবেই চলাফেরা করে, তাদের মুড অ্যাটিটিউড সবসময় ওই টাইপে থাকে। এটা সাধারণ পাবলিকদের সাথে যায় না, সাধারণ মানুষের সাথে অ্যাডজাস্ট হয় না। সো আমি মডেল বলেন, অ্যাক্ট্রেস বলেন, যাদের কথাই বলবো, তারা আসলে সবাই সবার জায়গা থেকে বেস্ট কিছু করার ট্রাই করে। তাদের মেন্টালিটিটাই পুরোটাই চেঞ্জ। তারা নর্মালি অনেক ভালো থাকে। আচ্ছা, মডেলিংয়ের জায়গা থেকে এখন তো ডিজিটালভাবে দেশ আগাচ্ছে,
পৃথিবী এগিয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে এই যে নারীরা এখন তারা নিজেদেরকে মেলে ধরছে বিশ্ব দরবারে, সেই জায়গা থেকে যখন বিনোদনের কথাটা আসে তখন মানুষ একটু অন্যভাবেই দেখে, বা কেউ এখন পজিটিভলি দেখছে ম্যাক্সিমাম। তো আসলে এই জায়গাটা নেগেটিভ জায়গাগুলো আসলে কোনো ধরনের এরকম নেগেটিভ জায়গাতে আপনি আসলে পড়েছেন কিনা, বা আপনার এরকম না, আমি আসলে ওই টাইপ কোনো নেগেটিভ জায়গায় পড়ি নাই, কারণ আমি না অতটা মানে পপুলারই হতে চাইনি। কারণ কি, আমি যখন মিডিয়াতে কাজ শুরু করলাম তখন আমি দেখলাম যে এই জায়গাটা অনেক সিন্ডিকেট চলে। হ্যাঁ, যেমন এই যে রাজনীতির মধ্যে যেমন সিন্ডিকেট চলে, আমাদের মিডিয়ার মধ্যেও এরকম সিন্ডিকেট চলে, যার কারণে এগুলো দেখে আমার কাছে মনে হয়েছে আমি মনে হয় এখানে কমফোর্টেবল হব না। মানে এই জন্য আমি আস্তে আস্তে নিজেই পিছিয়ে গিয়েছি যে না, আমি ওনাদের এই ট্যালেন্টের সাথে পারবো না, যে ট্যালেন্ট দিয়ে ওরা মানে গেম শোটা খেলে। আমি ওদের সিন্ডিকেট আসলে কেমন? অনেক সিন্ডিকেট। একজন মডেল যখন ভালো কাজ করে, একজন আর্টিস্ট যখন ভালো কাজ করে, তখন তার কাজ তারা ভালো চোখে দেখে না, হিংসা করে তাদের কাজটা নিচে দিয়ে দেয়। কাজ করছে, ওকে আরেকটু সহযোগিতা করে আরেকটু ভালো কাজ করায় না। আমি দেখলাম যে ভালো কাজ যারা করে তাদের পিছিয়ে মানে সবাই লেগে তাকে তাড়াতাড়ি করে ডাউন করে দেওয়ার মানে এরকম টার্গেট করার চিন্তা ভাবনা করে। এরকম ট্রলে মানে এটার কোনো শিকার হয়েছেন কিনা, বা আপনার কাছের কেউ হয়েছে কিনা? নাম বলতে হবে না। কাছের কেউ হয়েছে বলতে চোখে দেখা অনেকেই আছে, দেখি যে ভালো কাজ করছে, তার পিছে লেগে গেছে সবাই, তাকে কিভাবে ডাউন করবে, এরকম হয়েছে। আপনার জীবনে এই মডেলিং জায়গায় এসে একটা ভালো অভিজ্ঞতা বলবেন, একটা খারাপ অভিজ্ঞতা বলবেন। হ্যাঁ, ভালো অভিজ্ঞতা বলবো যে আমি মিডিয়াতে এসে অনেক বড় আমার যারা সিনিয়ররা ছিল তাদের অনেক ভালোবাসা পাইছি, অনেক তাদের সম্মান পাইছি ও তাদের অনেক স্নেহ পেয়েছি। যেমন পুরুল টুম্পা আপু, রুমা আপু, ওয়ালিদ, সুজন ভাইয়া, ওরা আমার গার্জিয়ান লেভেলের হয়ে অনেক সাপোর্ট আমাকে করেছে। তাদের ভালোবাসা পেয়ে আমি নিজেকে অনেক ভালো কাজ করে দেখাইতে পেরেছি বা কাজ করেছি তাদের সাপোর্টে। আর ব্যাড এক্সপিরিয়েন্স বলবো, কিছু কাজ করেছে, ধরেন যে একটা কাজ করেছে শুটিংয়ে, নক করেছে, আপু কালকে আপনার এই কটা ড্রেস থাকবে, ফটোশ্যুট করব, আপনি সকালে এই টাইমে চলে আসবেন। ওকে ফাইন, আমি তো তাকে চিনি, হ্যাঁ তার কাজে চলে গিয়েছি, যাওয়ার পর কাজ করেছি, কাজটা শেষ। আসার সময় দেখা যাচ্ছে পেমেন্টের বিষয়টা খুব পেমেন্ট খাম দিয়ে দিয়েছে। আমি খাম হয়তো বা দেখা যাচ্ছে চেকও করি নাই, বাসায় চলে আসছি, এসে চেকটা খুলে দেখি যে আমার যে পেমেন্ট দেওয়ার কথা ছিল সে পেমেন্ট দেয় নাই, কম দিয়েছে। তো তাকে ফোন করলাম, ভাই কেন কম দিলেন, আপনি তো বললেনই এত টাকা দেবেন। পরে সে বলছে, আপু এই হয়েছে, আপনি আমাদের নিজের মানুষ, একটু কনসিডার করেন, নেক্সট টাইম আবার বাড়াই দিব। ওকে ফাইন, নেক্সট টাইম আবার যখন কাজ করেছি তখন থেকে আবার সেই একই কাজ, মানে পেমেন্ট কমাই দিয়েছে। তখন বলি, ভাই এগুলো তো ঠিক না, আমরা তো এখানে কষ্ট করে আসছি, একটা পারিশ্রমিক নিব, সেখান থেকে আপনারা কেন এরকম কাজ করেন? যে আপু প্লিজ, আমরা কিভাবে খাবো, আপনার থেকে আমি একটু মানে নিয়েছি, মানে এরকম। তার মানে নিজের মানুষদেরই আসলে কম পেতে হয়, ব্যাপারটা এরকম। হ্যাঁ, মানে এমন করে কথা বলবে, আপনি কিছু বলতে পারবেন না যে আপু আপনারা না ইয়ে করলে আমরা কিভাবে খাবো, আমাদেরও চলতে হবে। বাট আমিও তো কষ্ট করলাম, এটা তো ওর বুঝতে হবে। ও কিন্তু টাকা নিয়েছে ঠিকই, পরে জানতে পেরেছি যে ওর টাকা ঠিকই নিয়েছে, জাস্ট আমার টাকা থেকে মেরে নিয়েছে। এই মানে এভাবে আসলে মানে অনেক ব্যাড এক্সপেরিয়েন্স নিয়েছি এইভাবে। এখন সামনে আসলে কি করার ইচ্ছা আছে বা কি করবেন সামনে? আচ্ছা, এটা যদি বলেন তাহলে আমি বলবো আমার ইচ্ছা ছিল মিডিয়াতে অনেক ভালো কিছু করার, অনেক ভালো কাজ করার, আর সিনেমা জগতে যাওয়ারও ইচ্ছা ছিল। মোটামুটি আলহামদুলিল্লাহ আমার সব কিছুতে পারফেক্ট ছিলাম, অনেক অফারও আসছে, বাট আমার আব্বু আম্মু বা ফ্যামিলিগতভাবে সব কিছু মিলে আমি আমার শখটা পূরণ করতে পারলাম না। কারণ তাদের আগে রিকোয়েস্ট ছিল যে আমি যেন এই জগতে বেশি দূর না যাই, হয়তো শখ করে টুকটাক মডেলিং কাজ করবো, এই পর্যন্ত এনাফ। তো আব্বু আম্মুর শখটা পূরণ করেছি অবশেষে, নিজের শখটা বিসর্জন দিয়ে। তো এখন জাস্ট আমার একটাই টার্গেট যে আমি আমার বেবিকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে আমি ভালো থাকবো, এই মিডিয়া জগৎ থেকে দূরে থাকবো। আর কিছু কষ্টের মানুষ আছে যারা আমাকে অনেক কষ্ট দিয়েছে, লাইক আমার কাছের ভাই বোন হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, ফ্যামিলি হতে পারে, বা রিলেটিভ হতে পারে, শ্বশুরবাড়ি কেউ হতে পারে। তো সবার এই কষ্ট নিচটা আমার ভিতরে ঢোকার পরে আমি মানে ডিসিশন এটাই নিয়েছি যে আমি দেশের বাইরে সেটেল হয়ে যাব। দেশের বাইরে চলে যাবেন? কোন দেশে যেতে চাচ্ছেন? অবশ্যই গেলে কোনো বড় দেশে যাব, যেখানে গেলে আমার বেবিটাকে ভালো করে আমি একটা ভালো লাইফ দিতে পারবো, সেই দেশেই যাব। এটা কি মিডিয়ার প্রতি একটা অনীহা সৃষ্টি হলো এরকম? মিডিয়ার প্রতি বলতে মিডিয়া, ফ্যামিলি সব কিছু মিলেই একটা অনীহা সৃষ্টি হয়েছে, সে কারণে এরকম ডিসিশন। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আজকে আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আশা রাখি আপনি যেভাবে চিন্তা করছেন সেইভাবে আসলে আপনার জীবনটা গড়বে এবং আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। ধন্যবাদ দর্শক, আমরা কথা বলছিলাম মডেল বা অনেকের কাছে
তার যে কাজ দিয়ে গ্রহণযোগ্যতা পেয়েছিল সেই মানুষটি বলছিল যে আর হয়তোবা তাকে এই মিডিয়া জগতে এরকম দেখা যাবে না এবং তিনি তার জীবনকে অন্যভাবে আবার নতুনভাবে গড়তে চায়। তো এতক্ষণ আপনাদের কিছু বিষয় তার সম্পর্কে তুলে ধরছিলাম। এরকম যদি সুন্দর সুন্দর গল্পর সাথে আপনারা থাকতে চান এবং এরকম মডেলদের বা যারা মিডিয়ায় অঙ্গনে যারা কাজ করেন তাদের সম্পর্কে যদি জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। সেই সাথে আপনারা কমেন্টস বক্সে অবশ্যই মন্তব্য করতে পারেন এবং কার কার সাথে কোন কোন বিষয়গুলো আপনারা জানতে চান সেই বিষয়গুলো নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।